দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের চেতনায় মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহায়তা কামনা। সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টালেও 2024-এ মানুষের পিছু ছাড়েনি রোগ শোক। বছর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু। এবং বিপিএলের একাদশ আসরের মাঠের লড়াই শুরু আজ। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। ভিডিও কনফারেন্সে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বড় পরিসরে প্রথমবারের মতো মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, জুলাই বিপ্লবের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে। বিষয়টি মাথায় রেখে মাঠ প্রশাসনকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার চায় সবার অধিকার নিশ্চিত করতে। উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, একটা বড় পরিবর্তন হয়েছে। দ্রব্যমূল্যকে বড় ইস্যু উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর নিয়ন্ত্রণ জরুরি। কোনো ধরনের মনোপলির আভাস পেলেই মাঠের সরকারের দায়িত্ব কেন্দ্রকে জানিয়ে দেয়া। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। ডক্টর ইউনূস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরাতে হবে। আন্দোলনে যারা অপরাধ করেনি তারা নির্ভয়ে কাজ করতে পারেন। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। দেশকে এগিয়ে নিতে জেলা এবং বিভাগীয় প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার জেলা যেন এই প্লাসে থাকে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আমি যেন সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এ সময় সিইসি আরও বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এবারের নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা লাগবে। মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। কুমিল্লার চান্দিনা ও চট্টগ্রাম নগরীর কাটলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক দোকান ও 3টি ফার্নিচার কারখানা। গত মধ্যরাতের দিকে এ অগ্নি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রচেষ্টায় 3.5 ঘণ্টার পর চান্দিনায় এবং 5 ঘণ্টা পর চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মুসরাত জাহান।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে লাগা ভয়াবহ আগুন প্রায় 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসও আসতে একটু জ্যাম হয়েছে, রাস্তার ভিতরে আসতে দেরি হয়ে গেছে, তারপরে যথাসম্ভব বেশি কিন্তু ক্ষতিটা হয়ে গেছে। এটা কি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে না কেউ সূত্রাম করে লাগাইছে, এটা আমরা এখনো বলতে পারতেছি না। অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমার 40 লাখ টাকার মাল বলে শেষ, আমার দোকানে কিছু একটা সুতো বার করতে পারি নাই আমরা। 30-40-50 লাখ টাকা ঠিক আছে মাল ছিল, এমনও দোকান 1 কোটির করে মাল ছিল। 30-35 ফাইভ থেকে শুরু করে মাছ টাছ পর্যন্ত আমার কাগজপত্র সবগুলা দোকানে ছিল। এদিকে চট্টগ্রাম নগরীর কাট্টলিতে গভীর রাতে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকালে 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই আগুনে 3 কারখানায় অন্তত 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার ফিরে দেখা 2024। সূর্যোদয় আর সূর্যাস্তের প্রাকৃতিক নিয়মে মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরেকটি বছর। ক্ষুদ্র জীবনে সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টালেও পিছু ছাড়ে না রোগ, শোক আর দুর্দশা। বিদায়ী বছর 2024 সালেও ছিল বিভিন্ন রোগের প্রকোপ। এর মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে ডেঙ্গুর বিস্তার। স্বাস্থ্য খাতে বিদায়ী বছরের কিছু চিত্র তুলে ধরছেন শামীমুজ্জামান চৌধুরী। 2022 সালে করোনার অভিঘাত সামলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বিশ্ব। বাংলাদেশও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু বিদায়ী 2024 সাল ছিল রোগ শোকের দখলে। মার্চের শুরুতে দেখা দেয় ডায়রিয়ার প্রকোপ, মাসের মাঝামাঝিতে ছড়িয়ে পড়ে ব্যাপক হারে। এরপরই তাণ্ডব শুরু হয় ডেঙ্গুর। মশাবাহিত রোগটি থেকে নিস্তার পায়নি দেশের শহরাঞ্চলের মানুষ। বছরব্যাপী এডিস মশার উৎপাত আর ডেঙ্গু ভীতি যেন পিছু ছাড়েনি। বছরের নির্দিষ্ট সময়ে ডেঙ্গু হলেও 2024 সালে কোনো নিয়ম মানেনি এডিস মশা। উদ্বেগের কারণ হচ্ছে এবছর শীতকালেও মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিয়মিত মারা যাচ্ছে মানুষ। বিদায়ী বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ, মারা যায় প্রায় 650 জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আক্রান্তদের 60% ঢাকা শহরের বাইরের রোগী। বছরের শেষ দিকে ভীতি ছড়াতে থাকে মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়া। আগস্টে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট ও উত্তরাঞ্চলে নজিরবিহীন বন্যায় মানবিক বিপর্যয় নেমে আসে। সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রচেষ্টায় ত্রাণ কার্যক্রম প্রশংসার দাবি রাখলেও স্বাস্থ্য খাতে দেখা দেয় নতুন চ্যালেঞ্জ। বন্যার সময় অন্তঃসত্ত্বা নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপদে সরিয়ে নেওয়া ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। বন্যার পানিতে ডুবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং সাপের কামড়ে মৃত্যু হয় অনেকের। বন্যার পানি নামার পর দূষিত পানির প্রভাবে ডায়রিয়ার প্রকোপ ছিল এলাকাগুলোতে। বিদায়ী বছরে দেশের স্বাস্থ্য খাত সংস্কারের জন্য 11 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রোগীবান্ধব হাসপাতাল গড়ে তোলা, চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমানো এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনাই কমিশনের প্রধান লক্ষ্য। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে অন্যরকম মুক্তির স্বাদ পাওয়া বাঙালির প্রত্যাশা, অতীতের দুঃখ, কষ্ট, হতাশা ও অপ্রাপ্তির যন্ত্রণা ভুলে নব উদ্যমে এগিয়ে যাবে দেশ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিদায়ী বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য পাপন মুক্ত ক্রিকেট পাড়া। টানা 1 যুগ পৈতৃক সম্পত্তির মতো দখল করে রাখা বিসিবির লাগাম পাপনকে ছাড়তে হয়েছে 2024 সালের 5 অগস্ট হাসিনা সরকার পতনের পর। দীর্ঘ 12 বছরে বিসিবিকে নিজ হাতের ইশারায় নাচিয়ে গেছেন অপেশাদার এই মানবটি। বিদায়ী বছরে বিসিবি সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। রাজু আলাউদ্দিন জানাচ্ছেন পাপন নামা।
যে আমি প্রত্যেক আমার রেডি, এটা এখনই চলে যাবে। 2012 সালের অক্টোবরে আহম ও মুস্তফা কামাল বিদায় নিলে সরকার বিসিবির দায়িত্ব তুলে দেন নাজমুল হাসান পাপনের ঘাড়ে। পরের বছর নির্বাচিত সভাপতি হিসেবে তিনি দায়িত্ব নেন এবং অনেকটা গায়ের জোরেই 3 বছর মেয়াদে শপথে বহাল থাকেন। টানা 12 বছর সভাপতি থাকায় ক্রিকেট বোর্ডের প্রায় সবখানি নিজের পছন্দের লোক বসান পাপন। নাইমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকরা ক্রিকেট বোর্ডের প্রভাবশালী হয়ে ওঠেন পাপনের আমলে। অবশ্য এই প্রভাবের পেছনে আওয়ামী লীগের রাজনীতি ব্যাপক ভূমিকা ছিল। বিদায়ী বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর পাপন আত্মগোপনে চলে গেলে ক্রিকেট বোর্ডের স্বাভাবিক নিয়মেই নেমে আসে স্থবিরতা। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিলে বিসিবির সভাপতি পদেও পরিবর্তন আসে। এই পরিবর্তন আনতে ক্রীড়া মন্ত্রণালয়ে বসে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগের কথা জানান পাপন। যদিও তিনি এখন কোথায় আছেন কারোই জানা নেই। পাপনের একযোগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের অর্জন যাই হোক না কেন অর্থকারিতে বেশ ধনী হয়েছে বিসিবি। এফডিআর থেকে বিসিবির আয় প্রায় 800 কোটি টাকা, বর্তমান তহবিল ছাড়িয়েছে 1000 কোটিতে। অবশ্য বিসিবির টাকার পাহাড় গড়তে পাপনের পরিচালনা পর্ষদের তেমন কোনো ম্যাজিক দেখাতে হয়নি, তারা শুধু কয়ের তেলে কই বেজেছে। বিসিবির আয়ের বড় উৎস আইসিসি, এসিসির লভ্যাংশ ভাগাভাগি। কোনো বিনিয়োগ ছাড়াই বিপুল অঙ্কের টাকায় কোষাগার ফুলে পেঁপে ওঠার পরেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বড় কোনো সাফল্য নেই। রাজস্ব ঠিক রাখতে অনেক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঢেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগ নেই। 2020 সালে মুজিব বর্ষ উদযাপনে বিশাল আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। করোনার কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হলেও ক্রিকেট সেলিব্রেশন মুজিব 100 নামে বিসিবি খরচ করেছে 20 কোটি টাকা। আর 2019 সালে বঙ্গবন্ধু বিপিএল নামে খরচ 80 কোটি টাকা। বোর্ড সভাপতি পাপন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একক রাজত্ব করে গেছেন। একসময় তার সঙ্গে বিরোধের জড়িয়ে প্রধান নির্বাচকের পদে ইস্তফা দিয়েছিলেন ফারুক আহমেদ। নির্মম হলেও সত্য, সেই তিনি এখন বোর্ডের সভাপতি, আর পাপন ফেরারি আসামি। পাপনের বিদায়ের পর নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট। সভাপতি হওয়ার আগ থেকেই চন্দ্রিকা হাথুরু সিংহকে ছাঁটাই করবে বলে জানিয়েছিলেন ফারুক আহমেদ। পাকিস্তান সফরে টাইগারদের দারুণ সাফল্যে টিকে গেলেও ভারত সফরে ভরাডুবির পর শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বরখাস্ত করা হয় লঙ্কান কোচকে। এরপর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। এখন দেখার পালা নতুন কোচের অধীনে কতটা কি করতে পারে টাইগাররা। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। পরে ম্যাচে সন্ধ্যা 6:30 ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টার। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল-এর এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্রাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল। দলটির মাঠের বাইরের কার্যক্রম চলছে জোরে সোরেই। লিটন দাসের পরিবর্তে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লঙ্কান থিসারা পেরেরা। Honor to represent as a captain, especially in this kind of franchise. So I think we all well prepared because we had a nice practice session last few days. বিপিএল-এ আরেক নবাগত দল দুর্বার রাজশাহী। অনেকটা তারুণ্য নির্ভর দল গড়েছে ফ্রাঞ্চাইজিটি। নিজেদের প্রথম ম্যাচ বরিশালের মতো তারকায় ঠাসা দলের বিপক্ষে। তারপরও ভালো খেলার প্রত্যয় কোচ ইজাজ আহমেদের। 2020 game, is one or two players play good inning, ball well. So you win the game, it's a good combination of young players and experienced cricketer as well. কাগজে কলমে এবারে আসরে বিগ বাজেটের দল ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিয়াদ, রিশাদদের নিয়ে গড়া দলটিকে মিনি জাতীয় দল বলাই যেতে পারে। বিদেশি কোটায় আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও কায়েল মায়ার্সের মতো তারকারা। কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। বরিশালের ক্ষেত্রে এমনটা হবে কিনা জানতে চাওয়া হয় অধিনায়ক তামিমের কাছে। আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। সো ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়,
we need to invest on cricket. That is the most important thing. এদিকে কয়েকজন ক্রিকেটারের আপত্তির কারণে খেলোয়াড়দের অনুশীলনের ছবি ধারণ করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে বোর্ড খোলাসা না করলেও এমন সিদ্ধান্তে দারুণ খুশি তামিম ইকবাল। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিপিএলের সবশেষ খবর জানাতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, আপনি তো মাঠে আছেন, উদ্বোধনী ম্যাচের কি খবর আছে আপনার কাছে? টস কি হয়ে গেছে? এবং টসে জিতে ফরচুন বরিশাল কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বিপিএল এর একাদশ মাঠে গড়ানোর আগে মিরপুরে কিন্তু দর্শক বা টিকিট প্রত্যাশীদের একটা বিশাল গন্ডগোল হয়ে গেছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে আমার পাশে মিরপুরের যে মেন গেটটি, সেটি কিন্তু দর্শকরা ভেঙে ফেলেছে। শুধু মেন গেট নয়, মেন গেটের পাশে বিপিএল এর যে অস্থায়ীভাবে কিছু বোর্ড বানিয়েছিল বিসিবি, সেগুলোও কিন্তু ভেঙে ফেলেছে দর্শকরা। তাদের একটাই প্রত্যাশা ছিল, তারা যে পরিকল্পনা নিয়ে গত 2 দিন যাবৎ টিকিটের প্রত্যাশী ছিল, তারা বারবারই বলেছে যে এই টিকিটটা তারা পাচ্ছেন না, কোনো ব্যবস্থা নেই, কাউকে জিজ্ঞাসা করলে কোনো সদুত্তর পাচ্ছে না। যারা অনলাইনে টিকিট পাচ্ছেন তারা আসলে ওই টিকিটটা কীভাবে কালেক্ট করবে সেই কোনো নির্দেশনা নেই। আর ব্যাংকের বিষয়ে তারা সেভাবে ক্লিয়ারেন্স নেই, কারণ অনলাইনের বিষয়টি কিন্তু সবাই সেভাবে সাপোর্ট করে না, বুঝতে পারে না। আমি কিন্তু বেশ কয়েকজন দর্শকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বারবারই বলেছেন যে এই যে ব্যবস্থাপনা, এটা মানুষ, আমাদের দেশের মানুষ কিন্তু এই ব্যবস্থাপনার সাথে যুক্ত নয়, মানে এই বিষয়টা তারা জানে না, যার কারণেই কিন্তু তারা বুঝতে পারছে না যে টিকিট কালেক্ট করতে পারে। সকাল থেকে এসেছেন আপনার, আমি যতগুলো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এই মিরপুর স্টেডিয়ামে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু বলা থাকে, টিকিটের গায়ে লেখা থাকতো যে কখন গেট ওপেন হবে। এবার কিন্তু সেই ব্যবস্থাপনাটাও নেই, অর্থাৎ খেলা শুরুর 1:30টায় গেট ওপেন হয়েছে 1:45 পরে। এরপরে কিন্তু দর্শকরা আরও ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল। এবং পুরোপুরি মিলে গতকালকে যখন প্রেস কনফারেন্সে নাজমুল আবেদিন পাইন স্যার আসলেন, তিনি কিন্তু তাকে যখন আমরা প্রশ্ন করেছি যে দর্শক যারা ছিলেন তারা কিন্তু টিকিট নিতে পারছেন না, তারা জানেও না কিভাবে টিকিট কাটতে হবে, কোথায় যেতে হবে, এই বিষয়ে আপনারা কি বলবেন? কেন তারা আগে থেকে, তারা কিন্তু নিজেদের গায়ে দায়ভার নিয়েছেন এবং কালকে রাতে তারা একটা ঘোষণা দিয়েছেন যে এখন থেকে শুধুমাত্র অনলাইন এবং শুধুমাত্র ব্যাংকের টিকিট পাওয়া যাবে। এই বিষয়টাও জানানো হয়েছে রাতে, যার কারণে সাধারণ দর্শকরা কিন্তু সেই বিষয়টা জানতে পারেনি এবং না জানার কারণে তারা কিন্তু আজকে সকাল থেকেই বুথে এসেছে। তারা এই অস্থায়ী যে বুথগুলো 10 নম্বর স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামের সামনে কিংবা স্টেডিয়ামের পাশের যে অস্থায়ী বুথগুলো ছিলেন, সেখানে এসে তারা অপেক্ষা করেছেন। কিন্তু যখন দেখে যে বুথ লাগানো, এখানে তারা মেন গেটে আসেন। এখানে যখন খুলনা টাইগার্স তারা প্র্যাকটিসে যাবেন, তো এই সময় খুলনা টাইগার্সের যে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যখন মাঠে ঢুকতে নিয়েছিলেন তার পার্সোনাল গাড়িতে করে, তখন কিন্তু দর্শকরা তার গাড়ি আটকিয়ে দিয়েছিল এবং তারা এখানে স্লোগান দিয়েছে যে তারা টিকিট পাচ্ছে না। ওভারঅল বিপিএল শুরুর আগে শুধুমাত্র টিকিট নিয়ে একটা হজবরল অবস্থায় চলে গিয়েছিল, বাট মাঠের খেলা, বিপিএলটা মাঠের খেলা। গতকালকে তামিম ইকবাল বলছেন মাঠের বাইরে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই, কারণ তারা একটা কথা বলেছেন, আপনি মাঠের বাইরে যতই কিছু করেন না কেন, ক্রিকেটটাকে যদি আপনারা ডেভেলপমেন্ট না করেন তাহলে মানুষ কিন্তু খেলা দেখবে না। এবং এইটাই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। সংযোগ সড়ক না করে পিরোজপুরের নাজিরপুরে তালতলা শাখা নদীর ওপর সেতু নির্মাণ করায় দুর্ভোগী স্থানীয়রা। হাটবাজার, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সেতুর 2 পাশে থাকা কাঠের সিঁড়ি বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিইডি। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পিরোজপুরের নাজিরপুরে তালতলা শাখা নদীর উপর নাওটানা পাকুড়িয়া সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছে না। সংযোগ ছাড়া সেতুটি যেন এখন গলার কাটা। নদীর দুপ্রান্তে রয়েছে স্কুল, কলেজ, হাটবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে সেতুর দুপাশে কাঠের সিঁড়ি বানিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদীর দুপাশের 13 গ্রামের প্রায় 30,000 মানুষ। আমার বাজারে যাওয়া লাগে
বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া লাগে, উঠতে নামতে অনেক কষ্ট হয়। প্রাইভেটের জন্য ডেইলি 2-3 বার পাঠাইতে হয়, খুবই কষ্ট হয়। বাচ্চারা তো বিশেষ করে ওরা ছোট, ওরা বুঝে না। এই ব্রিজ থেকে ওঠানামা করতে খুবই তাদের দুর্ভোগ হতে হয়। 2020 সালের 23 মার্চ তালতলা শাখা নদীর উপর দাউটানা পাকুড়িয়া সেতুর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান বায়ান ট্রেড ইন্টারন্যাশনাল। মূল সেতুর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই তুলে নেয় সব টাকা। ঠিকাদারের কোনো সমস্যা থাকতে পারে, এর জন্য বন্ধ থাকতে পারে। এই ব্রিজটি আনকমপ্লিট থাকাতে এই গ্রামের মানুষগুলি অসহায় দুর্বিষহ জীবনযাপন করছে। যাতায়াতে প্রায় মানুষ হাঁটুতে ভর দিয়ে উঠতে নামতে হয়, ভ্যান গাড়ি চলতে পারে না। এই একটা ভ্যান চালাই, ওপারে থাকি, ভ্যান রাখতে হয়, তবে ওপারে যাতায়াতে খুব কষ্ট হয়। আমার ভ্যানের চার্জও খুব কষ্ট করে দিতে হয়। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় প্রকৌশল বিভাগ। এই ব্রিজটা বিষয়ে আমি খোঁজ নিয়েছি এবং ব্রিজটা আমাদের মূল স্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেছে এবং এই ব্রিজের অ্যাপ্রোচের কাজ এখন আমাদের বাকি। তো আমরা খুব দ্রুত সম্ভব এই অ্যাপ্রোচের কাজ সমাপ্ত করার ব্যবস্থা নিব। 5,88,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা সেতুটি এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। 100 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং জর্জ ডব্লিউ বুশ সহ শোক প্রকাশ করেছেন আরও অনেকে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 100 বছর বয়সে চিরতরে পৃথিবীকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। রোববার জর্জিয়ার প্লেন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কার্টার সেন্টার ফাউন্ডেশন তার মৃত্যুর খবর নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি আয়ু পেয়েছিলেন বিখ্যাত এই নেতা। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1980 সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগ্যানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন তিনি। প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। পরে মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের সুনাম পুনরুদ্ধার করেন কার্টার। এর মধ্যে রয়েছে মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচি। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। জর্জিয়ার প্লেন্সে 1924 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন জেমস আর্ল কার্টার জুনিয়র। পরে তিনি জিমি কার্টার হিসেবে পরিচিতি পান। একজন কৃষক ও দোকানের সন্তান ছিলেন তিনি। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের চেতনায় মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহায়তা কামনা। সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টালেও 2024-এ মানুষের পিছু ছাড়েনি রোগ শোক, বছর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু। এবং বিপিএল-এর একাদশ আসরের মাঠে লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ফরচুন বরিশাল। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।